তোমরা কেমন আছো? আজকে তোমাদের আমি ক্লাস 9-10-এর তৃতীয় অধ্যায় পদার্থের গঠন এখানে দুটি বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস এবং উপশক্তি স্তরের ধারণা। আমি পূর্বের ভিডিওগুলোতে যেমন বোরের পরমাণু মডেল কিংবা রাদারফোর্ডের যে পরমাণু মডেল, অ্যাকচুয়ালি বোরের পরমাণু মডেল থেকে আমাদের পরিপূর্ণ যে শক্তি স্তরের যে বিষয়টি সেটি সম্পর্কে আমরা ধারণা লাভ করি। এখন সেই আলোকে যে শক্তি স্তরে আসলে ইলেকট্রনগুলি কিভাবে বিন্যস্ত থাকবে সেই বিষয়টিকে আমরা এখন সেই বিন্যাস কিভাবে হবে ইলেকট্রনগুলো সেটা আমরা দেখব। তো আমি একটি পরমাণুর শক্তি স্তর বিশিষ্ট একটি পরমাণু চিত্র অঙ্কন করছি। তো তোমাদের বইয়ে যে শক্তি স্তরগুলো বলা রয়েছে কে শেল, এল শেল, এম শেল এবং এন শেল। অর্থাৎ কে দ্বারা বোঝানো হয়েছে এন এর মান যখন 1 হবে তখন কে শেল বোঝায়, এন এর মান যখন 2 তখন এল শেল, এন এর মান যখন 3 তখন এম শেল এবং এন এর মান যখন 4 তখন এন শেল। অর্থাৎ এরকম আরো বৃদ্ধি পেতে পারে, এন এর মান 5 হলে আছে কে এল, এম, এন, ও হতে পারে। তবে আমরা এইগুলো নিয়েই মূলত একটু আলোচনা করব। তাহলে আমাদের একদম নিউক্লিয়াসের সাথে যে শক্তি স্তরটি সেটি হলো কে শেল, তারপরে এল শেল, তারপরে এম শেল, তারপরে এন শেল। এখন এই প্রত্যেকটি শক্তি স্তরে কতগুলি ইলেকট্রন থাকতে পারে, আমার কে শেলে কতগুলি ইলেকট্রন থাকবে, এল শেলে কতগুলি ইলেকট্রন থাকবে, এম শেলে কতগুলি ইলেকট্রন থাকবে, এর জন্য একটি ফর্মুলা রয়েছে। তাহলে কোন শেলে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারবে সেই ফর্মুলাটা হবে হচ্ছে 2n²। সেই ফর্মুলাটা কি হবে 2n²। এখন মনে করো তুমি মনে করলে যে কে শেলে কতগুলি ইলেকট্রন থাকতে পারে, তাহলে এন এর মান কত হবে, আমার এন এর মানটা হবে হচ্ছে, আমরা যদি এরকম করে একটু বক্স করে দিই, ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে n এর মান যখন 1 হয় তখন কে শেল, তার মানে 2 * 1² = 2। তার মানে কে শেলে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকবে, এটা হচ্ছে সর্বোচ্চ কোন শেলে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র হলো 2n²। তাহলে আমরা এখন এইটা যদি n এর মান চতুর্থ শক্তি স্তরে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে, 2 * 4² তাহলে 16, 2, 32। তার মানে এন শেলে সর্বোচ্চ আমার 32টি ইলেকট্রন থাকতে পারে। এখন এই যে কে এল এম এন এর ভিত্তিতে যে আমরা যে ইলেকট্রনগুলো সাজাবো, আমরা একটা পরমাণুর কথা বিবেচনা করি, সোডিয়াম। আমরা জানি যে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত, 11। তাহলে সোডিয়ামের এই 11টি ইলেকট্রন আমরা কিভাবে দিব? আচ্ছা, তাহলে প্রথম কক্ষপথে সর্বোচ্চ কয়টি হবে, 2টি। আচ্ছা, 2টি ইলেকট্রন দিয়ে দিই আমরা সোডিয়ামের জন্য যদি বিবেচনা করি। তাহলে আমার অবশিষ্ট থাকলো কয়টি, আরো 9টি। আচ্ছা, তাহলে 9টি। এল শেলে কয়টি হবে, এখানে 2 দিলে তাহলে 4, 8। তার মানে এন শেলে সর্বোচ্চ 8টি ইলেকট্রন থাকতে পারে, কারণ যেহেতু আমার 11টি রয়েছে 2টি দিয়ে দিলাম, তার মানে এখনো 9টি আছে, তাহলে 8টি এখানে দিব। তাহলে আমার অবশিষ্ট আর কয়টা থাকলো, এই 8 আর 2 10, আর আমার অবশিষ্ট আছে 1টি ইলেকট্রন। তার মানে আমার এই 1টি ইলেকট্রন এম শেলে অবস্থান করছে। আমরা সোডিয়ামের পরে যদি ম্যাগনেসিয়াম, তাহলে আমরা এম শেলে সর্বোচ্চ কতটি ইলেকট্রন হবে, আমরা যদি এম শেলের কথা বিবেচনা করি তাহলে 2n² সমান 2 * 3², 9, সর্বোচ্চ 18টি ইলেকট্রন থাকতে পারে আমার এম শেলে। আচ্ছা, তার মানে এইভাবে আমরা দিতে দিতে আমরা যদি এখন পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস করি তাহলে কেমন হবে বিষয়টা আমরা একটুখানি দেখব। পটাশিয়াম 19। তাহলে আমরা প্রথম শক্তি স্তরে 2টি দিয়ে দিলাম, দ্বিতীয় শক্তি স্তরে 8টি দিয়ে দিয়েছি আগে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমার 8 আর 2 কত, 10। অবশিষ্ট থাকলো কয়টি, 9টি। তাহলে আমার এম কক্ষপথে কয়টি ইলেকট্রন যাবে, তাহলে অবশিষ্ট 9টি যাবে। আচ্ছা, তাহলে এখন যদি 9টি দিয়ে দিই,
মনে করে এখানে দিলাম 2 6 9। আচ্ছা, এইভাবে আমরা পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস করলাম। কিন্তু এখানে একটি সমস্যা আছে। সমস্যা আছে বাস্তব, এইটা তো আমরা এইভাবে শেল পদ্ধতিতে ইলেকট্রন বিন্যাস করলাম, কিন্তু বাস্তবে দেখা গিয়েছে পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি এন শেলে একটি প্রবেশ করে। তার মানে পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি এন শেলে প্রবেশ করে, এম শেলের একটা ইলেকট্রন, এই এখানকার একটা ইলেকট্রন এন শেলে চলে যাবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি 18 পর্যন্ত এই শেল পদ্ধতি বা শক্তি স্তরের যে এই যে কে এল এম এন, এইভাবে আমরা 18 পর্যন্ত পারমাণবিক সংখ্যা বিশিষ্ট যে মৌলগুলি ভালোভাবে ইলেকট্রন বিন্যাস করতে পারি। এর ঊর্ধ্বে যখন চলে যাবে তখন আর এই পদ্ধতিতে ইলেকট্রন বিন্যাস করা সম্ভব হয় না। যেহেতু আমরা এটা এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে আমরা আসলে কিভাবে বুঝলাম যে চতুর্থ শক্তি স্তরে বিজ্ঞানীরা বিভিন্ন গবেষণা ভর বর্ণালী নীতি পদ্ধতি আরো বিভিন্ন পদ্ধতি রয়েছে ইলেকট্রন বিন্যাস নির্ধারণের। তারা দেখছেন যে এই এন কক্ষপথে পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি প্রবেশ করে, কিন্তু এম এ থাকে না। তাহলে অবশ্যই এই পদ্ধতিতে কোনো একটি ত্রুটি বিচ্যুতি রয়েছে। সেই ত্রুটি বিচ্যুতিগুলো সংশোধনের জন্য আমাদের একটি বিষয় সম্পর্কে জানতে হবে, সেটা কি উপশক্তি স্তরের ধারণা। এই উপশক্তি স্তরের ধারণা যখন আমাদের পরিপূর্ণ হয়ে যাবে তখন আমরা প্রকৃত ইলেকট্রন বিন্যাস সম্পর্কে জানতে পারবো। এবার আমি তোমাদের চলে যাবো, তাহলে কে শেল এই শক্তি স্তরে যে ইলেকট্রন বিন্যাস যেটা লিখলাম, তাহলে আমরা কে এল এম এন এই পদ্ধতিতে কত পর্যন্ত মৌলের ইলেকট্রন বিন্যাস করতে পারবো আমরা। মোটামুটি তোমাদের এখানে একটা ব্যাপার আছে, আমাদের যদি 20 হইতো, মনে করো যে ক্যালসিয়াম 20, ক্যালসিয়ামের 20 তাহলে কত হতো দেখো, এম শেলে হচ্ছে সর্বোচ্চ 3 9 18, তার মানে আমি এখানে এম শেলে চলে, কিন্তু দেখা যাচ্ছে যে বাকি দুইটা ইলেকট্রন এন শেলে প্রবেশ করে। তার মানে আমাদের দেখতে পাচ্ছি যে আমরা আর্গন 18 পর্যন্ত মৌলের ইলেকট্রন বিন্যাস এই শক্তি স্তরের মাধ্যমে কে এল এম এন এর মাধ্যমে ইলেকট্রন বিন্যাস করতে পারি। কিন্তু এর বেশি যখন হয়ে যাবে 19 20 ইত্যাদি মৌলের ক্ষেত্রে, তখন আমাদের এই পদ্ধতিতে আমরা আর ইলেকট্রন বিন্যাস করলে আমাদের একটু মানে সমস্যা হবে। সমস্যা বলতে প্রকৃত ইলেকট্রন বিন্যাসটা হবে না। তাহলে এখন আমাদের প্রকৃত ইলেকট্রন বিন্যাস করার আগে আর একটা জিনিস আমাদের জানতে হবে, সেটি হচ্ছে কি উপশক্তি স্তরের ধারণা। আমি এখন উপশক্তি স্তরের ধারণাটা বিষয়টা একটু দিব। তো তোমাদের তার আগে বলে নিই, শক্তি স্তর আমরা জানি যে এই এন দিয়ে আমরা শক্তি স্তর বোঝাচ্ছি, তাই না? আমরা এন দিয়ে কি বোঝাচ্ছি? শক্তি স্তর। কি শক্তি স্তর? প্রধান শক্তি স্তর। তার মানে উপশক্তি স্তর মানে বোঝাই যাচ্ছে যে প্রধান শক্তি স্তরের আবার একটি ভাগ। তাহলে প্রধান শক্তি স্তরের যে ভাগ সেটাকে বলা হচ্ছে উপশক্তি স্তর, যেটাকে ইংরেজি ছোট হাতের এল দ্বারা প্রকাশ করা হয়। আমরা জানি যে এন এর মান 1 2 3 ইত্যাদি ধনাত্মক পূর্ণ সংখ্যা। তার মানে যে প্রধান শক্তি স্তরের যে এন এর মানটা ছোট হাতের এন দ্বারা লিখছি সেটা 1 2 3 ইত্যাদি ধনাত্মক পূর্ণ সংখ্যা। আর উপশক্তি স্তর মানে কি, শক্তি স্তরের যখন আবার বিভাজন হবে তখন যে বিষয়টা পাওয়া যাবে সেটি হচ্ছে উপশক্তি স্তর, যাদেরকে আমরা আবার বলে থাকি অরবিটাল। তাহলে শক্তি স্তরের যখন আবার বিভাজন হবে তখন সেইটাকে বলা হবে উপশক্তি স্তর বা কি অরবিটাল। তোমাদের আর একটা জিনিস বলে নি যে এই উপশক্তি স্তর মানে যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনাটা ব্যাপক থাকে। আমরা যদি অরবিটালের যে জিনিসটা ধারণাটা বলি যে শক্তি স্তরের যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সর্বাধিক সেই জায়গাটাকে বলা হচ্ছে আমার অরবিটাল। তাহলে আমরা বলতে পারি সেই জায়গাটা হয়ে যাচ্ছে আমাদের উপশক্তি স্তর, মানে একটা শক্তি স্তরের একটি নির্দিষ্ট জায়গা। আবার তাহলে সেই নির্দিষ্ট শক্তি স্তরের আবার একটা ভাগ হয়ে যাচ্ছে, বিভাজন হয়ে যাচ্ছে। যাই হোক, তাহলে উপশক্তি স্তর, তাহলে উপশক্তি স্তরটা কি, শক্তি স্তরের যে বিভাজন সেটাকে বলবো আমরা উপশক্তি স্তর বা অরবিটাল। সেই উপশক্তি স্তরকে কি প্রকাশ দ্বারা প্রকাশ করা হয়? উপশক্তি স্তর হচ্ছে তোমার ছোট হাতের এল দ্বারা। এই এল এর একটি মান রয়েছে, এল এর মান তাহলে অবশ্যই বোঝাচ্ছে শক্তি স্তরকে বিভাজন করে যদি আমি উপশক্তি স্তর পাই, তার মানে উপশক্তি স্তর প্রধান শক্তি স্তরের উপরে নির্ভরশীল। তার মানে এল এর মান 0 থেকে n-1 পর্যন্ত।
জিরো থেকে, তার মানে আমি যদি প্রধান শক্তি স্তর যদি 3 বলি, তাহলে ওই তৃতীয় প্রধান শক্তি স্তর কতগুলো ভাগে বিভক্ত হবে সেটা কিভাবে নির্ধারণ করব? মনে করো তৃতীয় শক্তি স্তর যখন n এর মান 3, তাহলে আমার এইটা প্রধান শক্তি স্তর কত ভাগে বিভক্ত হবে, মানে উপশক্তি স্তর আমি কয়টি পাবো, দেখি কয়টি পেতে পারি। তাহলে n এর মান কত হবে? 0 থেকে n এর মান, এখন তুমি 3 বসাও, 3 মাইনাস 1 পর্যন্ত, তাহলে 0, এখানে কত হবে বিয়োগফল 2। আচ্ছা, আমরা কমা দিয়ে কি বোঝানো হয়েছে? পর্যায়ক্রমিক সংখ্যা, মানে এর ভেতরে 1 আছে, কিন্তু 0 থেকে 2 মানে কি 0 1 2, তার মানে বিষয়টা হবে হচ্ছে 0 1 2। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে প্রধান যে শক্তি স্তর, সেই প্রধান শক্তি স্তর আবার 3টি উপশক্তি স্তরে বিভক্ত। 3টি মানে এই একটি ডিজিট, এই একটি ডিজিট, এই একটি ডিজিট। তার মানে আমরা আবার এরকম মনে করব না যে এইগুলো যোগফল না, কিন্তু এই যে 3টা জিনিস পেয়েছি 0 1 2, তার মানে আমরা প্রধান তৃতীয় শক্তি স্তর, তৃতীয় প্রধান শক্তি স্তর 3টি উপশক্তি স্তরে বিভক্ত। সেগুলো কি কি? একটা হলো 0, একটা হলো 1, একটি 2। তা আমি এইরকম বললে আসলে কেমন মানে বোঝা একটু মুশকিল হয়ে যাচ্ছে। এই যেমন বললাম তৃতীয় শক্তি স্তর, এগুলো যেমন আমি তৃতীয় শক্তি স্তর হচ্ছে m, তো অনুরূপ ভাবে এইগুলোতে যেহেতু অরবিটালও বলা আছে, উপশক্তি স্তরকে আবার কি বলা আছে? অরবিটাল। এইগুলোরও একটি বিভিন্ন অরবিটালের প্রতীক দেওয়া রয়েছে। সেই প্রতীকটা কেমন, আমি সেই প্রতীকটা তোমাদের একটুখানি লিখে দেখাই। এল এর মান যখন 0, তখন আমরা কোন অরবিটাল পাবো? তখন আমরা এস অরবিটাল পাবো। ওকে, এল এর মান যখন 1, তখন কোন অরবিটাল? সেই অরবিটালের কে আমরা ইংরেজি ছোট হাতের পি দ্বারা প্রকাশ করা হয়। এটা গেল না সব ছোট হাতের অক্ষর ইংরেজি। এল এর মান যখন 2, তখন ছোট হাতের অক্ষর আমরা এস পি ডি দিয়ে প্রকাশ করি। তার মানে আমরা যে 3টি উপশক্তি স্তর পাচ্ছি, এদেরকে এই ডিজিটের পরিবর্তে আমরা আরেকটা প্রতীক, ইংরেজি প্রতীক দিয়ে প্রকাশ করতে পারি, সেটা হলো এস পি ডি। তার মানে এল এর মান যখন 2 হবে তখন ডি উপশক্তি স্তর, এল এর মান যখন 1 হবে তখন সেটাকে আমরা বলবো পি উপশক্তি স্তর, এল এর মান যখন 0 হবে তখন এস উপশক্তি স্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইগুলোকে আবার এই উপশক্তি স্তরগুলোকে আবার কি বলা হচ্ছে? এস উপশক্তি স্তর অথবা এস অরবিটাল, পি উপশক্তি স্তর অথবা পি অরবিটাল, ডি উপশক্তি স্তর অথবা ডি অরবিটাল। ওকে, এখন আমরা আরেকটা যে উপশক্তি স্তর সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া আসলো। তাহলে এখন আমরা দেখব যে এই উপশক্তি স্তরে আমরা ওই শক্তি স্তরের দেখেছিলাম একটা সূত্র, যে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা। এটা আমাদের কি ছিল? শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা। শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, ফর্মুলাটা কি ছিল? 2n²। ওকে, তাহলে আমরা তো শক্তি স্তরে দেখলাম, তো শক্তি স্তরের ভেতরে আবার কি রয়েছে? উপশক্তি স্তর। তাহলে এই এস উপশক্তি স্তরে সর্বোচ্চ কতটি আমার ইলেকট্রন থাকতে পারে? প্রত্যেকটি সুনির্দিষ্ট অরবিটালে, ঠিক আছে, একটা ফর্মুলা রয়েছে। তাহলে আমরা লিখব উপশক্তি স্তরে বা অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কতগুলো হবে? তাহলে এখানে একটা ফর্মুলা রয়েছে 2 ×
2l প্লাস 1। তাহলে এখন দেখো তোমাকে যদি আমি বলি তাহলে ডি উপশক্তি স্তরে মোট কতটি ইলেকট্রন থাকবে, তাহলে আমি ডি মানে কি, এল এর মান কত, এল এর মান হলো 2। তাহলে আমরা যদি ডি এর জন্য বিষয়টা বের করতে চাই, সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, তাহলে কত হবে, 2 ইন্টু এল এর মান 2, তাহলে কত হবে 5 ইন্টু 2 10, তার মানে 10টি ইলেকট্রন। তার মানে ডি উপশক্তি স্তরে আমার সর্বমোট কতটি ইলেকট্রন পেলাম, 10টি। ওকে, এখন তুমি যদি বলো যে স্যার এস এর জন্য তাহলে কয়টা হবে, তাহলে 2, এল এর মান কত 0, তাহলে 0 আমার যদি দিই এটাকে যদি তখন তুমি গুণ করো তাহলে এই 2 এটার সাথে 0 হয়ে যায়, আর এটা এর সাথে দিলে 2। আমি একটু সংক্ষেপে করলাম। তাহলে পি এর জন্য কত হবে, তাহলে এল এর মান যদি তুমি 1 বসাও তাহলে 1 3 6, আমি একবারে বসাই দিলাম, এক্ষেত্রে 2টি ইলেকট্রন 6টি ইলেকট্রন। তার মানে আমরা উপশক্তি স্তর, তাহলে এখন আমরা একটুখানি সামারিতে আসি। উপশক্তি স্তর জিনিসটা কি, পরমাণুর অভ্যন্তরে যে শক্তি স্তরগুলো রয়েছে সেই শক্তি স্তরের যে বিভাজন, সেই বিভাজনটাকে আমরা বলে থাকছি উপশক্তি স্তর বা অরবিটাল। এবং সেই অরবিটালগুলো কি কি হতে পারে, এস পি ডি আরো রয়েছে, কিন্তু যখন এল এর মান 3 হবে তখন সেটাকে বলবো আমরা এফ উপশক্তি স্তর বা তোমার এস এফ অরবিটাল। এখন তুমি যদি এফ এর মান বসাও তাহলে 3 যদি এখানে বসাও তাহলে 3 ইন্টু 2 6 প্লাস 1 7, 7 ইন্টু 2 তার মানে 14। তার মানে এফ উপশক্তি স্তরে সর্বমোট ইলেকট্রন ধারণ ক্ষমতা আমার কত আসছে, 14। এখন একটা জিনিস বলি তোমাদের, এই যে ফর্মুলাটা লিখলাম, এই ফর্মুলাটা এইটা দিয়ে আমি একটু টেস্ট করব যে সঠিক হয় কিনা। মনে করো তৃতীয় শক্তি স্তরের সর্বমোট ইলেকট্রন ধারণ ক্ষমতা, আর এটা হলো শক্তি স্তরের বিভাজন। তার মানে ওই সর্বমোট ধারণ ক্ষমতা ইলেকট্রন আর ওই বিভাজনের মোট ইলেকট্রন যদি এটা সমান হয়ে যায় তাহলে বুঝবো যে উভয় পক্ষ যদি সমান হয় তাহলে এই সূত্রটা সঠিক। তার মানে আমরা 2n স্কয়ার সমান 2 ইন্টু 2l প্লাস 1 লিখতে পারি। ওকে, তাহলে আমরা একটু দেখি। ধরো মনে করো তৃতীয় শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, তাহলে কত হবে 18। তাহলে এখন আমরা দেখব তৃতীয় শক্তি স্তরে আমার এখন কয়টি উপশক্তি স্তর আগে সেটা বের করে নিই। তাহলে আমাদের ফর্মুলাটা কি ছিল, এল এর মান 0 থেকে n-1 পর্যন্ত, তাহলে তৃতীয় শক্তি স্তর তার মানে n এর মান 3, তাহলে 3 যদি বসাই তাহলে এখানে কত হবে 2, তার মানে দাঁড়াচ্ছে কত 0 1 2। কয়টি উপশক্তি স্তর পেলাম, 3টি উপশক্তি স্তর, এবং একটা হলো এস, একটি হলো পি, একটি হলো ডি। তাহলে আমরা এস পি ডি, তাহলে এস এর মান যখন, এল এর মান যখন 0 তখন এস, এল এর মান যখন 1 তখন পি, এল এর মান যখন 2 তখন ডি। ওকে, তাহলে আমাদের এই যে ফর্মুলাটা এখন বসাবো এস এর জন্য, তৃতীয় শক্তি স্তরে কিন্তু আমরা তাহলে কয়টা উপশক্তি স্তর পড়লাম, একটা এস, একটি পি আর একটি ডি। আচ্ছা, তাহলে তৃতীয় শক্তি স্তরে এস এর জন্য তাহলে এল এর মান কত হবে 0, তার মানে এটা 2। তৃতীয় শক্তি স্তরে পি এর জন্য তাহলে পি এর এল এর মান কত হবে 2, 2 প্লাস 5, তাহলে আমাদের কত হবে এল এর মান 1, তাহলে এক্ষেত্রে আমাদের হবে হচ্ছে 2 ইন্টু 1 প্লাস 1 ইকুয়াল টু 6। ডি এর জন্য কত হবে 2 ইন্টু তাহলে 10। দেখো তো এই তিনটা যোগফল কত হয়েছে আমাদের, 16 আর 2 কত 18। তার মানে আমরা দেখলাম এই সূত্রটি সঠিক এবং
এখান থেকে আসলে তার মানে আমরা উপশক্তি স্তরগুলোতে মোট ইলেকট্রন সংখ্যা যোগফল দেখলাম, সরাসরি যে আমাদের সূত্রটি ছিল সেই সূত্রটির সাথে মিলে গেল। তার মানে এই বিভাজনটাও সঠিক, আবার উপরে যে ফর্মুলাটা তৈরি বের হয়েছে সেটিও সঠিক। তো এইটা হচ্ছে আমাদের উপশক্তি স্তরের ধারণা এবং শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস, তারপরে আমাদের উপশক্তি স্তর। আমি প্রথমে বলেছি কে এল এম এন এই পদ্ধতিতে প্রকৃত ইলেকট্রন বিন্যাস পাওয়া যায় না। 18 পর্যন্ত পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের পাওয়া সম্ভব, তারপরে আমাদের একটি উপশক্তি স্তরের ধারণা আসে। সেই উপশক্তি স্তরের ধারণাটা আমার তৈরি হয়ে যাওয়ার পরে আমি প্রকৃত ইলেকট্রন বিন্যাস পাবো। আমি তোমাদের পরবর্তী ভিডিওতে যে প্রকৃত ইলেকট্রন বিন্যাস কিভাবে করতে হয় সেই সম্পর্কে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।